প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের কৃপায় আমরা সকলেই ভালো আছেন। আপনারা এই মহামারী অবস্থায় যেহেতু ক্লাসরুমের ক্লাস করতে আমরা অক্ষম, তাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আমরা বিভিন্ন কোর্সের অনলাইন ক্লাসে হাজির হয়ে অনলাইন ক্লাসের মাধ্যমে আপনারা যারা শিক্ষার্থী আছেন বিভিন্ন কোর্সের, তাদের জন্য কিছু সহযোগিতা করার জন্য আমরা হাজির হয়েছি। আশা করি আমাদের এই ক্লাসগুলো যদি আপনারা মনোযোগ সহকারে ফলো করেন, তাহলে আপনাদের এই কোর্সগুলো বুঝতে এবং পরবর্তী সময়ে পরীক্ষায় অবতীর্ণ হতে সহায়ক হবে। আমি যে কোর্সটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আমি 10টা ক্লাস করব আপনাদের সাথে এই কোর্সের উপর। সেই কোর্সটির নাম হচ্ছে গবেষণা পদ্ধতি এবং পরিসংখ্যান, প্রিলিমিনারি টু মাস্টার্স, অর্থাৎ প্রিলিমিনারি যে কোর্সটিকে আমরা বলে থাকি সাধারণত, সেই কোর্সেরই একটা কোর্স এখানে। এই কোর্সটি দুইটা ভাগে বিভক্ত, একটা হলো গবেষণা পদ্ধতি আর একটা হলো পরিসংখ্যান। গবেষণা পদ্ধতিতে হলো থিওরি এবং পরিসংখ্যানে হলো বিভিন্ন রকম গাণিতিক সমস্যা। সেই গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় এসে থাকে, বেশিরভাগই প্রশ্নগুলো সেই পরিসংখ্যান থেকে এসে থাকে। আর আপনাদের সমস্যাটা এই পরিসংখ্যান নিয়ে সমস্যা, থিওরিগুলো একটু এখান থেকে সেখান থেকে বই পুস্তক ঘেটে পড়ে নেওয়া যায়, কিন্তু পরিসংখ্যান যেহেতু গাণিতিক সমস্যা, সেইগুলো না বুঝতে করাটা সম্ভব হয়ে ওঠে না। তাই আমরা ধারাবাহিকভাবে পরিসংখ্যানের উপরে বেশ কিছু ক্লাসে আমরা আপনাদের সহযোগিতা করব এবং শেষের দিকে যেহেতু 10টা ক্লাস, 7 থেকে 8টা ক্লাস আমি পরিসংখ্যানের উপরে নেব। তারপর সম্ভব হলে 2-3টা ক্লাস আমি গবেষণা পদ্ধতি শেষের দিকে আপনাদের কিছুটা বুঝিয়ে দেব। যাই হোক, পরিসংখ্যান ক্লাসের শুরুতে যে অধ্যায়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে, সেটা হলো গণসংখ্যা নিবেশন। গণসংখ্যা নিবেশন এই গণসংখ্যা নিবেশন মূলত কোনো অঙ্ক না, সারণীতে কিছু তথ্যকে সাজানো, সেটাই হলো গণসংখ্যা নিবেশন। যেমন এরকম প্রশ্ন আসে যে 10 শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করো, অথবা উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো। তাহলে আমরা প্রথমে 10 শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করে আপনাদের দেখাবো, সেটা আপনারা শিখবেন, এবং পরবর্তীতে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করে আমরা দেখাবো, সেটাও আপনাদের জন্য পরীক্ষা আসার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা শুরু করে দিই। প্রথমে 10 শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংখ্যা সারণী প্রস্তুতি আমরা করি। উপরে এরকম লেখা থাকে 10 শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করি। এই হলো কোশ্চেন। 10 শ্রেণী ব্যবধানে একটি গণসংখ্যা সারণী তৈরি করি, এটাই হলো কোশ্চেন। তারপর কিছু সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাগুলোকে আমরা তথ্য বলি, উপাত্ত বলি, রাশি বলি, সংখ্যা বলি, যাই বলি না, যেরকম এরকম থাকবে 18, 22, 10, 20, 25, 48, 57, 78, 30, 42, 40, 60, 68,
23, 34, 45, 54, 63, 72, 66, 61, 55, 52, 41, 38, 33, 29, 22, 25, 35 এরকম। কয়টা সংখ্যা হয় আমরা একটু বলে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। মোট 31টি সংখ্যা আছে। এই সংখ্যা দেওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। কখনো দেখা যায় 30টা দেয়, কখনো 32টা, 31টা, 35টা এইরকম সংখ্যা দিয়ে দেয়। এখন আমাদের পরীক্ষার খাতায় এই সংখ্যাগুলো তুলে নিয়ে অঙ্ক করলে আপনাদের সুবিধা হবে। এই সংখ্যাগুলো পরীক্ষার খাতায় তুললেন, তোলার পরে একে একে যে কাজগুলো আমাদের করতে হবে, প্রথমে এই সংখ্যাগুলোর নিচেই লিখবো আমরা সর্বমোট উপাত্ত সংখ্যা। সর্বমোট উপাত্ত সংখ্যা। উপাত্ত মানে এই রাশিটা কয়টা আমরা 31টা বলেছিলাম, আবার বলে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে সর্বমোট উপাত্ত সংখ্যা কত? 31। সর্বোচ্চ উপাত্ত মান, অর্থাৎ সবচেয়ে বড় উপাত্ত কোনটা আছে দেখেন, দেখতে হবে এখানে। 78, 78, 78, 78 থেকে বড় কোনোটাই নেই, তাই তো সর্বোচ্চ উপাত্ত মান হচ্ছে 8। সর্বনিম্ন উপাত্ত মান কত দেখেন, সর্বাধিক 10, 10, 10, 10 সর্বাধিক আছে 10। অতএব পরিসর হচ্ছে সর্বোচ্চ উপাত্ত মান থেকে সর্বনিম্ন উপাত্ত মান বিয়োগ করে আমরা সাধারণত পরিসর বের করে থাকি। তাহলে আমরা পরিসর বের করি সর্বোচ্চ উপাত্ত মান থেকে সর্বনিম্ন উপাত্ত মান বিয়োগ করে। লিখি সর্বোচ্চ মান, লিখলেই হয় সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। আটাত্তর বিয়োগ 10 কত হলো? 68। তাহলে পরিসর পেয়ে গেলাম আমরা কত? 68 পেয়ে গেলাম পরিসর। এখন এই পর্যন্ত, এই পরিসর পর্যন্ত সকল অঙ্কে, এই ধরনের যত ধরনের অঙ্ক আসবে এই পর্যন্ত কমন করতেই হবে। তারপর আমাদের অঙ্ক অনুযায়ী কিছু বিষয় আলাদা হয়ে যাবে। যেমন এখানে দেখেন অঙ্কটার মধ্যে দেয়া আছে 10 শ্রেণী ব্যবধানের একটি গণসংখ্যা সারণী তৈরি করো, অর্থাৎ শ্রেণী ব্যবধান দেয়া আছে। কত শ্রেণী ব্যবধান? শ্রেণী ব্যবধান হচ্ছে 10। সে কথাটা আমরা এখানে লিখি, দেওয়া আছে শ্রেণী ব্যবধান সমান সমান 10। শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা নির্ণয়, শ্রেণী ব্যবধান এবং শ্রেণী সংখ্যা দুইটাই অঙ্ক করার জন্য আমাদের অপরিহার্য। তাই শ্রেণী ব্যবধান দেওয়া থাকলে শ্রেণী সংখ্যা বের করতে হবে, আবার শ্রেণী সংখ্যা দেওয়া থাকলে শ্রেণী ব্যবধান বের করতে হবে। শ্রেণী সংখ্যা নির্ণয়, সামনে লিখে আমরা শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর
ভাগ চিহ্ন দেই, শ্রেণী ব্যবধান। পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। তাহলে পরিসরের মান কত? 68। ভাগ চিহ্ন শ্রেণী ব্যবধানের মান 10। 68কে 10 দ্বারা ভাগ করলে 6.8। এখন এই 6.8 একটি ভগ্নাংশ সংখ্যা। শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যবধান এই ভগ্নাংশ সংখ্যা হয় না, তাই পূর্ণ সংখ্যা নিতে হবে। এটারই পরবর্তী পূর্ণ সংখ্যা। নিচে লিখি পরবর্তী পূর্ণ সংখ্যা 7। অতএব শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা হয়ে গেল আমাদের 7। এখন গণসংখ্যা সারণী নির্ণয় করার দুইটা পদ্ধতি আছে। একটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি, বহির্ভূত পদ্ধতি। আমরা এই অঙ্কটা বহির্ভূত পদ্ধতিতেই শিখব। একটা পদ্ধতিতে আপনারা শিখেন, দুটো পদ্ধতি শিখলে ঝামেলায় পড়ার দরকার নেই। একটা পদ্ধতিতে শিখেন, সেটা বহির্ভূত পদ্ধতি হলেই মনে হয় যেন ভালো হয়। এই পদ্ধতিটাই বেশিরভাগ করা হয়। তাহলে আমরা এখানে দেখলাম কোন পদ্ধতিতে যাচ্ছি আমরা? পদ্ধতি বহির্ভূত। বহির্ভূত, হ্যাঁ, হয়ে গেল আমাদের। এখন আমরা সারণী তৈরি করব। এখানে লিখি আমরা সারণী। সারণী তৈরি করার জন্য এরকম দাগ দিয়ে নেই। আমরা এখান থেকে একটু মুছে ফেলি অঙ্ক করার সুবিধার্থে, সারণী তৈরি করার সুবিধার্থে এখান থেকে মুছে ফেলি, কারণ এটা তো আপনাদের রেকর্ডে আছে। কারণ এখান থেকে আচ্ছা, এখন কয়টা সারি হবে? সারণী কয়টা শ্রেণী হবে? ওই শ্রেণী সংখ্যা কয়টা হয়েছিল? শ্রেণী সংখ্যা 7টা হয়েছিল, 7টা হবে। আর উপরে হেডলাইন দেখার জন্য একটা বেশি করবো ওটার উপরে, তাহলে 8টা করি। 7টা শ্রেণী, 8টা হেডলাইন দেখার জন্য। এক, 2, 3, 4, 5, 6, 7, 8। এইটা হলো শ্রেণী বা সারি। এখন এটাকে 5টা কলামে বিভক্ত করতে হবে, কারণ একটি পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশনে 5টি কলাম থাকে। কোনো কোনো বই পুস্তকে অথবা আপনারা যে গাইডগুলো ফলো করতে পারেন, কেউ কেউ যদি করেন, সেখানে দেখবেন 3টা কলাম দিয়ে করা হয়েছে। আসলে পূর্ণাঙ্গ শ্রেণী গণসংখ্যা সারণী 3টা কলামে করলে পূর্ণাঙ্গ হয় না। পূর্ণাঙ্গ গণসংখ্যা সারণী তৈরি করার জন্য 5টি কলাম করতে হয়। আমরা সেই 5টি কলাম, 1টি কলাম, এগুলোকে বলে কলাম। এই আড়াআড়ি যেগুলো সেগুলোকে বলা হয় সারি, আর এই উপরে নিচে যেগুলো সেগুলোকে বলা হয় কলাম। প্রথম কলাম, তারপর দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলাম, শেষ কলাম। আমরা প্রত্যেকটা কলামে হেডলাইনগুলো লিখি। প্রথম কলামে হবে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি, যা আকারে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তিও লেখে, কেউ যেটা লেখলেই হবে। দ্বিতীয় কলামে আমরা লিখব মিল চিহ্ন বা টালিমার, যা লেখা মিল চিহ্ন বা টালি। মিল চিহ্ন বাংলা শব্দই আমি ব্যবহার করি সাধারণত, টালি ব্যবহার করতে পারি। তৃতীয় কলামে গণসংখ্যা, তারপরের কলাম হলো ক্রমযোজিত গণসংখ্যা।
ক্রমযোজিত গণসংখ্যা, আমরা নিচে লিখে দিলাম ক্রমযোজিত গণসংখ্যা। শেষ কলামে দেখো শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু বলে লেখলেই হয়। তাহলে প্রথম কলামে হলো শ্রেণী ব্যবধান, দ্বিতীয় কলামে মিল চিহ্ন বা টারিমাপ, তৃতীয় কলামে গণসংখ্যা, চতুর্থ কলামে ক্রমযোজিত গণসংখ্যা, তারপরের কলামে হলো শ্রেণীর মধ্যমান। এখন এক একটা কলাম আমরা শেষ করব। প্রথম শ্রেণী ব্যবধানের কলামটা করব, মিল চিহ্নের কলামটা করব, গণসংখ্যার কলামটা করব, ক্রমযোজিত গণসংখ্যার কলামটা করব, শ্রেণীর মধ্যমানের কলাম। আমরা প্রথম কলামে আসি শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান নিতে হবে, ধরতে হবে আমাদের সর্বনিম্ন উপাত্তমান যেটা আছে এই অঙ্কে কত আছে 10। এই 10 থেকে আমরা শ্রেণী ব্যবধান ধরব। 10 থেকে ব্যবধান, শ্রেণী ব্যবধান হলো 10। সেই 10 থেকে 10 ব্যবধানে সামনের দিকে 10 ব্যবধান 10 এগিয়ে যাবে 20 পর্যন্ত। আবার দ্বিতীয় কলামটা দ্বিতীয় সারিতে 20 থেকে 10 এগিয়ে যাবে 30 পর্যন্ত। 30 থেকে 10 এগিয়ে যাবে 40 পর্যন্ত। 40 থেকে 50 পর্যন্ত। 50 থেকে 60 পর্যন্ত। 60 থেকে 70 পর্যন্ত। 70 থেকে 80 পর্যন্ত। একটু খেয়াল করতে হবে এখানে যে সর্বোচ্চ মানটা আমাদের শেষ সারিতে আছে কিনা, শেষ শ্রেণী ব্যবধানে এই যে 70 থেকে 80 আছে কিনা দেখেন, 78 এটার মধ্যে আছে। আর 70 থেকে 80-এর মধ্যে 78-এর অবস্থা আছে। এই গেল প্রথম কলামটা আমাদের হয়ে গেল শ্রেণী ব্যবধান। তারপর মিলছে না, এইটা কিন্তু সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এখানে এসে ভুলটা করে বসে, এখানে এসে মূল ভুলটা করে বসে। এই ভুলের খেসারত আর দেওয়া যায় না। ভুলটা কি হয় আমি অঙ্কটা করি, তারপর আমি আপনাদের বুঝিয়ে বলব। এই মিল চিহ্ন কিভাবে দেব? এই সংখ্যাগুলোকে তালিমা দিয়ে এই ঘরে নিয়ে আসবে। এই যে সংখ্যাগুলো আমাদের প্রাথমিক উপাত্ত হিসাবে আছে, ডাটা হিসাবে আছে, সেইগুলোকে যেমন ধরেন প্রথম আছে কোনটা 18 একটা চিহ্ন দিই। এই চিহ্ন দেওয়া কিন্তু জরুরি, যে কোনো ধরনের একটা চিহ্ন দেওয়া জরুরি। কেন সেটা আমি বলে দিচ্ছি। 18 কোন ঘরে আছে? 10 থেকে 20-এর মধ্যে 18-এর অবস্থান, তাই এই ঘরে এরকম একটা টান দিয়ে টালি বা মিল চিহ্ন। দ্বিতীয় সংখ্যা 22 কোন ঘরে আছে? দ্বিতীয় ঘরে আছে। 20 থেকে 30-এর ঘরে আছে, এটা মিল চিহ্ন। তৃতীয় 10 কোন ঘরে? প্রথম ঘরে আছে, এটা মিল চিহ্ন। তারপরে হলো 20 দেখেন এখানে একটু সমস্যা আছে। 20 এই ঘরে আছে, 20 এই ঘরে আছে। একটু খেয়াল করেন সকলে, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। 20 এই ঘরে আছে, 20 এই ঘরে আছে। কোন ঘরে নেব? সবসময় মনে রাখতে হবে, বেশি বুঝানো বেশি পেঁচানোর প্রয়োজন নাই, মনে রাখতে হবে 20 দিয়ে যেই ঘরটা শুরু হয়েছে সেই ঘরে যাবে। ওই সংখ্যা দিয়ে যদি দুইবার দেয়া থাকে, দুইবার এসে যায় কোনো সংখ্যা, যেই ঘর শুরু হয়েছে ওই সংখ্যা দিয়ে সেই ঘরে থাকবে। যেই ঘর শেষ হয়েছে ওই ঘরে কোনো ক্রমেই থাকবে না, যাবে না। তাহলে ক্লিয়ার 20 আসবে দ্বিতীয় ঘরে, যেহেতু 20 দিয়ে ওই ঘরটা শুরু হয়েছে, এটাই 20-এর ঘর। আচ্ছা, দিলাম 20 এখানে। আচ্ছা, এই যে দাগ দিয়েছি কারণটা কি? এই যে আমরা কথাবার্তা বললাম, যদি দাগ না দিতাম তাহলে হয়তো ভুলে যেতাম কোন পর্যন্ত অঙ্কটা করেছি। সুতরাং দাগ দিয়ে চিহ্নিত করে রেখেছি এই পর্যন্ত আমার অঙ্ক করা আছে। তারপরে আমি পরেরটা কত? 25 কোন ঘরে যাবে? 20 থেকে 30-এর মধ্যে আবার। তারপর 48 কোথায় যাবে? 40 থেকে 50-এর মধ্যে দিলাম। 57 কোথায় যাবে? 50 থেকে 60-এর মধ্যে। 78 কোথায় যাবে? শেষ মধ্যে। 30 কোথায় যাবে? 30 থেকে 40। 42 কোথায় যাবে? 40 থেকে 50-এর। 40 তাও 40 থেকে 50-এর। 60 থেকে 70-এর। 68 তাও 60 থেকে 70-এর। 19 10 থেকে 20-এর। 23 20 থেকে 30-এর। 34 30 থেকে 40-এর।
45 40 থেকে 50, 54 50 থেকে 60, 63 60 থেকে 70, 72 70 থেকে 80, 66 60 থেকে 70, 61 তাও 60 থেকে 70 করে। এখানে একটু কথা আছে, এখানে চারটা মেন চিহ্ন বা চারটা টালি হয়ে গেছে। 5 নম্বরটাকে আমরা এরকম পাশাপাশি না দিয়ে আড়াআড়ি দেব। এই 5 নম্বরটাকে দিয়ে একটা বান্ডেল তৈরি করব, একটা গুচ্ছ তৈরি করব, যাতে পরবর্তীকালে গণনা করা না লাগে এখানে কয়টা আছে, দেখেই বুঝবে এখানে 5টা আছে। যাই হোক, 61 বলতে দিয়েছে 55 50 থেকে 60, 52 তাও 50 থেকে 60 করে, 41 40 থেকে 50 করে। এখানে দেখেন চারটা আছে, 5 নম্বরটা থেকে আমরা একটা গুচ্ছ তৈরি করলাম। 38 30 থেকে 40 করে, 33 আবার 30 থেকে 40, 29 20 থেকে 30 করে। চারটা আছে, 5 নম্বর দিয়ে গুচ্ছ তৈরি করি। 22 আবার 20 থেকে একটু দূরে সবাই সুন্দর হয় যেন শুরু করি। 25 আবার 20 থেকে 30 করে, 35 30 থেকে 35 40 করে। এই গুচ্ছ তৈরি হয়ে গেল। দ্বিতীয় ঘটনা সাবধানে করতে হবে। এখানে ভুল যেটা হয় সেটা হয়তো এই ঘরে 7টা হলো, 6টা আছে, 7টার জায়গায় 6টা পড়ে গেল, একটা এই ঘরে এসে গেল। এখানে হয়তো সংখ্যায় আপনাদের মিলে যাবে, কিন্তু এটার মধ্যে এলোমেলো হওয়ার জন্য অঙ্ক পুরোপুরি কিন্তু ভুল হয়ে গেল, অঙ্কের নাম্বার মোটেও। দ্বিতীয় আমরা গণসংখ্যা করি, ওই গণসংখ্যার এই তৃতীয় কলমটা করি, এরপরে এক একটা কলম শেষ করি। প্রথম অর্থাৎ গণনা করে কয়টা কোন কলামে কোন ঘরে কয়টা আছে সেটা আমরা লিখব। প্রথম ঘরে কয়টা আছে? 3টা, 3 লিখলাম। তারপরে 5 2 7টা, 7 লিখলাম। তারপর 5, তারপর 5, তারপর 4 5 2 হয়ে গেল। এখানে নিচে আমরা এরকম লিখে দিই সর্বমোট উপাত্ত সংখ্যা n সমান সমান গণনা করে দেখেন কত হয়। 3 7 10 15 20 24 29 31। এখানে 31 সমান হয়ে যাবে। ক্রমযোজিত গণসংখ্যা কলামটা করব। এখান থেকে ক্রমে ক্রমে একটা একটা গুণে নিয়ে আসবো, গুণে নিয়ে যাব। প্রথম ঘরে 3 আছে, এখানে নিয়ে গেলাম। 3-এর সাথে পরের ঘরের যে ক্রমযোজিত গণসংখ্যাটা আছে সেই গণসংখ্যাটা যোগ দিয়ে 10। এই 10-এর সাথে পরের ঘরের 5 যোগ দিয়ে 15, 15-এর সাথে পরের ঘরের 5 যোগ দিয়ে 20, পরের ঘরের 4 যোগ দিয়ে 24, পরের ঘরের 5 যোগ দিয়ে 29, 2 যোগ দিলে 31 হয়ে গেল। এরপর শ্রেণীর মধ্যমান করব। শ্রেণীর মধ্যমান করব এই শ্রেণী ব্যবধান থেকে। শ্রেণী ব্যবধানের যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যাকে যোগ করে যোগফলকে 2 দ্বারা ভাগ করব। 10 এবং 20 যোগ করলে হয় 30, 2 দ্বারা ভাগ করলে হয় 15। দ্বিতীয় ঘরে 20 30 50 25, তৃতীয় ঘরে যোগ করলে হয় 70, 2 দিয়ে ভাগ করলে 35, তারপর ঘরে 90 45, তারপরের ঘরে হলো 105 55, 125 65, 145, 70 আর 60 130 65, তারপরে হবে এভাবে শ্রেণীর মধ্যমান বের করবে। আমাদের অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কটা আসার সম্ভাবনা আছে পরীক্ষায়, এই অঙ্কটা আসা এই শেষ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা অঙ্ক এই চ্যাপ্টার থেকে যেটা আসে, এইটা না আসলে সেইটা আসে, সেইটা আমরা করে দিচ্ছি। এটা হলো উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত। অর্থাৎ এর আগের অঙ্কটিতে শ্রেণী ব্যবধান কত বলা ছিল? 10 শ্রেণী ব্যবধান নিয়ে অঙ্ক করেছে। এবার আমরা শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে না, শ্রেণী ব্যবধানটা নির্ণয় করে নিতে হবে। সেটা হলো এটাই হলো উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করা। আমি প্রশ্ন লিখে করে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149
শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো। তৈরি করো, প্রস্তুত করে একই। আচ্ছা, কিছু সংখ্যা দেওয়া থাকলো, যেমন 13, 22, 34, 53, 62, 78, 83, 10, 20, 30, 40, 50, 60, 70, 18, 23, 34, 48, 42। এই একই সংখ্যা দুইবার দেখে কেউ বিভ্রান্ত হবেন না, একই সংখ্যা দুইবার থাকতেই পারে। 48, 53, 58, 62, 66, 51, 57, 61, 22, 31, 38, 40, 48। এরকম একটা অঙ্ক দিয়ে গণসংখ্যার সামনে তৈরি করতে হবে। এই অঙ্কটা লেখা যদি একটু বেশি। কয়টা সংখ্যা দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32। একটা বেশি হয়েছে, ঠিক আছে। সর্বমোট তথ্য সংখ্যা, এবার আমি তথ্য শব্দটি ব্যবহার করলাম, একই কথা। সর্বমোট তথ্য সংখ্যা 32, সর্বোচ্চ সংখ্যা, আর তথ্য লিখলাম না, সর্বোচ্চ সংখ্যা। তার সবচেয়ে বড় সংখ্যা কত আছে? সর্বোচ্চ সংখ্যা কত? 83। সর্বনিম্ন সংখ্যা 10। অতএব পরিসর আগের মতো, এতটুকু আগের মতো, তারপর চিন্তা করবে। পরিসর সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। 83 বিয়োগ 10, 73। এখন আমাদের পরিসর বের হয়ে গেল 73। এখন একটা কথা আছে, সেটা হলো এখানে কিন্তু শ্রেণী ব্যবধানও দেওয়া নাই, শ্রেণী কিছুই দেওয়া নেই, সব আমাদের বের করতে হবে। প্রথমে আমরা শ্রেণী ব্যবধান লিখি। শ্রেণী ব্যবধান নির্ণয়। শ্রেণী ব্যবধান নির্ণয়ের দুটো পদ্ধতি আছে, একটা হলো সাধারণ নিয়ম আর একটা হলো স্টেজের সূত্র। আমরা সাধারণ নিয়মে করবো। সাধারণ নিয়ম করতে গেলে একটু খেয়াল করতে হবে, সাধারণ নিয়ম করতে গেলে সবসময় আমাদের লক্ষ্য রাখতে হয় যাতে শ্রেণী সংখ্যা 25টার অধিক না হয়, 5টার কম না হয়। শ্রেণী সংখ্যা ওই সারি 25টার অধিক না হয়, 5টার কম না হয়। এই কারণে পরিসরকে 25 দিয়ে এবং 5 দিয়ে ভাগ করে ভাগফলের মধ্যবর্তী একটা সুবিধাজনক সংখ্যাকে আমরা শ্রেণী ব্যবধান হিসাবে রাখি। আমরা অঙ্কটা করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। শ্রেণী ব্যবধান নির্ণয়। শ্রেণী ব্যবধান নির্ণয়ের জন্য কি করতে হবে? পরিসরকে 25 দিয়ে এবং 5 দিয়ে ভাগ করতে হবে। এই কতটুকু লিখে নেই। শ্রেণী সংখ্যা পঁচিশ এবং সর্বোচ্চ 25।
এখানে সর্বোচ্চ 25 শব্দটাই লিখি, সর্বোচ্চ 25 এবং সর্বনিম্ন 5 এর মধ্যে থাকা উত্তম। তাই পরিসরকে পঁচিশ এবং 5 দ্বারা ভাগ করে শ্রেণী ব্যবধান ভাগ করে মধ্যবর্তী একটি সংখ্যা, মধ্যবর্তী একটি সংখ্যাকে শ্রেণী ব্যবধান ধরতে হবে। অতএব পরিসর ভাগ 25, প্রথমে কত হলো? পরিসর ভাগ 25, পরিসরের মান বসাই দিই। পরিসর কত? 73 ভাগ 25, সামনেও লেখা যেত সমান সমান কত হয়, ক্যালকুলেটর আমরা দেখি। 73 ভাগ 25 2.92 এবং পরিসর ভাগ 5 সমান সমান কত? পরিসরের মান হলো 73, আবার 73 ভাগ 5, 73 ভাগ 5 14.6। এখন এই 2.92 এবং 14.6 এর মধ্যবর্তী একটা সুবিধাজনক সংখ্যাকে শ্রেণী ব্যবধান হিসেবে ধরতে হবে। আমরা সেই মধ্যবর্তী সুবিধাজনক সংখ্যা 10 বিবেচনা করি, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। সে কথাটা একটু লিখে নিই। পরিসরকে পঁচিশ এবং 5 দ্বারা ভাগ করে পাওয়া গেল যথাক্রমে কত কত পেয়েছি? 2.92 এবং 14.6। অতএব 2.92 এবং 14.6 এর মধ্যবর্তী সুবিধাজনক সংখ্যা 10 শ্রেণী ব্যবধান নিয়ে একটি সারণী তৈরি করি। একটু লেখালেখা বেশি। এখন তাহলে শ্রেণী ব্যবধান আমরা পেয়ে গেলাম, এরপরে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করব। শ্রেণী সংখ্যা নির্ণয় আগেই বলেছি, গণসংখ্যা নিবেশন করার জন্য শ্রেণী ব্যবধান এবং শ্রেণী সংখ্যা দুইটা অপরিহার্য। শ্রেণী সংখ্যা নির্ণয়, এখন যদি শ্রেণী ব্যবধান আমাদের হাতে থাকে, শ্রেণী সংখ্যা নির্ণয় করা সহজ। পরিসর ভাগ শ্রেণী, শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান।
পরিসর কত? পরিসর হলো 73। 73 ভাগ শ্রেণী ব্যবধান কত? 10 সমান সমান 7.3। এটাও ভগ্নাংশ সংখ্যা হয়েছে, পরবর্তী পূর্ণ সংখ্যা হবে শ্রেণী। নিচে লিখি পরবর্তী পূর্ণ সংখ্যা 8, অতএব শ্রেণী সংখ্যা সমান সমান 8। পদ্ধতি আগের মতো বহির্ভূত। পদ্ধতি বহির্ভূত। এখন আমরা সারণীটা তৈরি করব। সারণীটা তৈরি করার জন্য এইগুলো মুছে দিই। এইগুলো আমরা মুছে ফেলে শুরু করে সংখ্যাগুলো লিখে দিই। সারণী আগের মতো, জাস্ট আগের মতো, আর কোনো পরিবর্তন। কয়টা সারি হবে? যেহেতু শ্রেণীর সংখ্যা হয়েছিল 8, 8টা তো হবে, উপরে হিটলার লেখার জন্য একটা 9টা হবে। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 5টা কলাম হবে। প্রথম কলাম শ্রেণী ব্যবধান আগের মতোই। দ্বিতীয় কলামে মিল চিহ্ন, তৃতীয় কলামে গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, শ্রেণীর মধ্যমান। আচ্ছা, এখন আমরা আগের মতো এক একটা কলাম শেষ করি। সর্বনিম্ন সংখ্যা ছিল আমাদের 10। 10 থেকে 10 ব্যবধান 20 পর্যন্ত যাবে। 20 থেকে 10 ব্যবধান 30 পর্যন্ত যাবে। 30 থেকে 10 ব্যবধান 40 পর্যন্ত। 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। এখন আগের মতো ওই টালিগুলো এখানে নিয়ে আসবো মিল চিহ্ন দিয়ে। প্রথমে 13 আসবে প্রথম ঘরে, 22 আসবে দ্বিতীয় ঘরে, 34 আসবে তৃতীয় ঘরে, 53 50-এর ঘরে, এই ঘরে 50 দিয়ে যে ঘরটা শুরু হয়েছে, 62 60-এর ঘরে, 78 70-এর ঘরে, 83 80-এর ঘরে, 10 প্রথম ঘরে 10-এর ঘরে, 20 এই 20 দিয়ে যে ঘর শুরু হয়েছে 20-এর ঘরে, 30 দিয়ে যে ঘর শুরু হয়েছে, 40 দিয়ে যে ঘর শুরু হয়েছে, 50 দিয়ে যে ঘর শুরু হয়েছে, 60 দিয়ে যে ঘর শুরু হয়েছে, 70 দিয়ে যে ঘর শুরু হয়েছে, আবার 18 হলো প্রথম ঘরে 10 থেকে 20-এর মধ্যে, 23 20 থেকে 30-এর মধ্যে, 34 30 থেকে 40-এর মধ্যে, 48 40 থেকে 50-এর মধ্যে, 42 তাও 40 থেকে 50-এর মধ্যে, 48 তাও 40 থেকে 50-এর মধ্যে, 53 50 থেকে 60-এর মধ্যে, 58
50 থেকে 60-এর মধ্যে, 62 60 থেকে 70-এর মধ্যে, 66 60 থেকে 70-এর মধ্যে, 51 50 থেকে, এই যে এখানে গুচ্ছ হবে, 57 এই ঘরে একটু দূরে সরে শুরু করি যাতে সুন্দর দেখায়, 61 60 থেকে 70 এই ঘরে গুচ্ছ হবে, 22 20 থেকে 30-এর ঘরের মধ্যে, 31 30 থেকে 40-এর ঘরের মধ্যে, 38 তাও 30 থেকে এই ঘরে গুচ্ছ হবে, 40 এই ঘরে গুচ্ছ হবে, 48 এই ঘরে একটু দূরে সরে গণসংখ্যা 3 প্রথম ঘরে 3টি, তারপরে ঘরে 4টি, তারপরে ঘরে 5টি, 6টি 5টি, 2টি 1টি, সর্বমোট তথ্য সংখ্যা n সমান যোগ করে দিই 3 4 7 5 12 18 24 29 30 32। ক্রমযোজিত গণসংখ্যা এই 3 নিয়ে গেলাম এই ঘরে, 3-এর সাথে দ্বিতীয় গণসংখ্যা যোগ করে 7, 7-এর সাথে পরেরটা যোগ করে 12, 12-এর সাথে 6 যোগ করে 18, 6 যোগ করে 24, 5 যোগ করে 29, 2 যোগ করে 31, 1 যোগ করে 33। শ্রেণীর মধ্যমান এই শ্রেণী ব্যবধান দুইটা যোগ করে যোগফলকে 2 দ্বারা ভাগ, 10 মিনিট যোগ করলে 30, 2 দ্বারা ভাগ করলে 15, আগের মধ্যে 50 25 70 35 90 45 55 65 75 85 হয়ে গেল। তাহলে আমরা গণসংখ্যা নিবেশনের দুটো অঙ্ক করে ফেললাম। এইভাবে গণসংখ্যা নিবেশন একটা অঙ্ক প্রতি বছর পরীক্ষায় আসে, আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনাই আছে, আসবেই হয়তো আসে। এভাবে এই দুটো অঙ্ক যদি প্র্যাকটিস করেন, এই ধরনের আর কিছু অঙ্ক যদি প্র্যাকটিস করেন তাহলে আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, আজকের জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে আবার আমাদের দেখা হবে। আগামী দিন আমরা কেন্দ্রীয় প্রবণতা চ্যাপ্টারটি করব। একদিনে হয়তো কেন্দ্রীয় প্রবণতা শেষ করতে পারবো না, 2টা ক্লাসের দরকার হবে। ঠিক আছে, আবার দেখা হবে আমাদের। আল্লাহ হাফেজ।